শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? জানি আজকে আমরা কেউ ভালো নেই। আমরা একটা কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে সময় অতিক্রম করছি। জানি না স্বাভাবিক অবস্থায় কবে ফিরতে পারবো। তারপরেও এই প্রতিকূলতার মধ্যে দিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে ও সচেতনতার সাথে আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। অনলাইন রুটিন অনুযায়ী চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর ক্লাস নেওয়ার জন্য আমি লুৎফুন নাহার, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের যে সাবজেক্টটা আমি পড়াই তোমাদের সবার জানা, তারপরেও সাবজেক্টটা হচ্ছে সমকালীন পাশ্চাত্য দর্শন, অর্থাৎ কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলসফি। কোর্স নাম ফিলসফি 401। যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে এক্সিস্টেনশিয়ালিজম, অস্তিত্ববাদ। এই অস্তিত্ববাদ পড়াতে যাওয়ার আগেই আমরা যেটা যাব যে সমকালীন পাশ্চাত্য দর্শন কি একটু বলে রাখি। এই অস্তিত্ববাদ সাবজেক্টটা তোমাদের একটা অধ্যায়, কিন্তু মাস্টার্সের স্টুডেন্টের জন্য এটা একটা বিষয়। সেজন্য মাস্টার্সের স্টুডেন্টরাও এই ক্লাসটা করলে উপকৃত হবে। আমরা জানি মানুষের চিন্তা, অনুভূতি, উপলব্ধি, আচরণ এসব কিছুর মধ্যেই দর্শনের প্রতিষ্ঠা। মানুষ তার চারিদিকে দৃষ্টি দিয়ে যা দেখেছে, বুঝেছে, যে ধারণা বা বিশ্বাস তার মধ্যে গড়ে উঠেছে, তাই অভিব্যক্ত হয়েছে তার দর্শন রূপে। অর্থাৎ দর্শন হচ্ছে মানব মনের সৃষ্টি, কিন্তু মানুষের মন কখনো শূন্যের মধ্যে থাকে না। তার মনের যা কিছু ক্রিয়া প্রতিক্রিয়া সবই ঘটে এক একটি দেশ কালের আধারে। তাই হেগেল একবার বলেছিলেন, ফিলসফি ইজ ইটস টাইম অ্যাজ এক্সপ্রেসড ইন থট। যে কোনো যুগের দার্শনিক অভিব্যক্তি নির্ধারিত হয় সেই যুগের ঘটনাবলী ও সামগ্রিক পরিবেশ দ্বারা। তো এই বিংশ শতাব্দীর দর্শন অর্থাৎ সমকালীন পাশ্চাত্য দর্শন বিংশ শতাব্দীর দর্শন, অর্থাৎ সেখানে আছে দ্রুত পরিবর্তন। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় যে অসাধারণ উন্নতি সম্ভব হয়েছে অল্প কিছুদিন আগেও সেটা কখনো কল্পনা করা যেত না। তাই মানুষের আচরণ, রীতিনীতি, ধ্যান ধারণা, বিশ্বাসের মধ্যে দেখা দিয়েছে আমূল পরিবর্তন। প্রাচীন যুগে দর্শন ছিল অনুধ্যানিক, মধ্যযুগের দর্শন ছিল ধর্মকেন্দ্রিক, আধুনিক যুগে ছিল জ্ঞানতাত্ত্বিক এবং সমকালীন যুগে হচ্ছে মানব কেন্দ্রিক। অর্থাৎ মানব চিন্তার প্রাধান্যই অধিক মাত্রায় লক্ষণীয় ছিল। তো ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ইউরোপে দর্শন চিন্তার ভিত্তি ছিল জার্মান ভাববাদ, অর্থাৎ হেগেলের ভাববাদ। তো আমরা যেটা যাব সেটা হচ্ছে যে প্রত্যেকটা দার্শনিক চিন্তা চেতনার মূলে যে সমকালীন পাশ্চাত্য দর্শন মূলত হেগেলোত্তর দর্শন বলা হয়। অর্থাৎ 1831 সালে হেগেলের মৃত্যুর পর পাশ্চাত্য দর্শনে হেগেল ও ভাববাদী দর্শনের প্রতিক্রিয়া স্বরূপ এবং বৈজ্ঞানিক অগ্রগতি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বেশ কিছু মতবাদ সৃষ্টি হয়েছে, যার সমন্বয়ে সৃষ্টি হয়েছে এই সমকালীন পাশ্চাত্য দর্শন। ভাববাদী দর্শনের পরিবর্তে বাস্তববাদিতা, তাত্ত্বিকতার পরিবর্তে প্রায়োগিকতা, গতানুগতিকতার পরিবর্তে বৈচিত্র্যতা, তারপরে হচ্ছে অনুকরণের পরিবর্তে দার্শনিক চিন্তার পুনর্বিন্যাস। শুধু তাই নয়, দার্শনিক চিন্তার মূল লক্ষ্য হল সমাজের সভ্যতাকে প্রভাবিত করে মানুষের অগ্রগতি ও কল্যাণ নিশ্চিত করার একটা প্রচেষ্টা। এটা হচ্ছে সমকালীন পাশ্চাত্য দর্শনের মূল লক্ষ্য। এখন আমরা দেখব সমকালীন পাশ্চাত্য দর্শনের প্রধান দুটি ধারা। সেটাকে বলা হয় হেগেল ডানপন্থী এবং হেগেল বামপন্থী। এই ডানপন্থী কারা? অর্থাৎ হেগেল ডানপন্থী দার্শনিকগণ মূলত
রক্ষণশীল। এরা মূলত হেগেলের দর্শনের গতিশীলতা ও পরিবর্তনশীলতার দিককে বর্জন করেন। তারা হলেন F.H. ব্র্যাডলি, T.H. গ্রিন, জোসিয়া রোয়েস ইত্যাদি দার্শনিক বৃন্দ। অপরদিকে বামপন্থী হেগেলের দার্শনিক বৃন্দ, যারা হেগেলের দার্শনিক তত্ত্বের রক্ষণশীল, ভাববাদী ও অধিবিদ্যুৎ ধারণাকে অস্বীকার করে গতিশীলতা, পরিবর্তনশীলতার দিককে গ্রহণ করেন। তারা হলেন কার্ল মার্কস, ফয়েরবাখ। এরা হচ্ছে দার্শনিক বৃন্দ। এখন আমরা দেখব যে গ্যাব্রিয়েল মার্সেল একটা কথা বলেছিলেন, গোটা পৃথিবীতে যখন বিংশ শতাব্দীর যন্ত্র শাসিত যুগে একটা ছন্দ ছিল, সুষম একটা ঐক্য ছিল, কিন্তু যুদ্ধ, যন্ত্র, সভ্যতার নানা উপকরণ অর্থাৎ পেশাগত সমস্ত কিছুই মানুষকে একে অন্যের কাছ থেকে, এমনকি সমগ্র পৃথিবীর কাছ থেকে বিচ্ছিন্ন করেছে। তার ভাষায় তখন মানুষ আজ একটা ছেঁড়া তার, যে তার জীবনে যখনই কোনো সুর বাজাতে যায় তার দীর্ঘশ্বাস বা বেদনার চিৎকারের মতো শোনায়। এই হতাশা, এই বেদনা, লাঞ্ছনা অর্থাৎ সমস্ত কিছু বিচ্ছিন্নতা, সবকিছুর প্রকাশের মধ্যে অস্তিত্বের প্রকাশ। তাই আমরা যেটা যাব আজকে সেটা হচ্ছে অস্তিত্ববাদ, তা এক্সিস্টেন্সিয়ালিজম। এই এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ কথাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্তিত্ববাদ কি আমরা জানবো, এর ইতিহাসটা কি আমরা একটু জানবো, তারপরে আমরা পর্যায়ক্রমে দার্শনিকদের মতবাদগুলো আলোচনা করব। আধুনিক সভ্যতার যান্ত্রিকতা ও হেগেলের দর্শনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, যুদ্ধোত্তর বিংশ শতাব্দীর মানুষের ব্যক্তিসত্তা ও স্বাধীনতাকে কেন্দ্র করে দর্শন ইউরোপের এক বিরাট আলোড়ন সৃষ্টি করে। তা হল অস্তিত্ববাদী দর্শন। প্রকৃতপক্ষে প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের পরেই এ দর্শন বিকাশ লাভ করে। অর্থাৎ মাত্র 25টি বছরের ব্যবধানে সংঘটিত এই দুটো ভয়াবহ বিশ্বযুদ্ধে মানুষের সভ্যতার ইতিহাসকে চিরতরে করেছে কলঙ্কিত। যুদ্ধে সেই নৃশংস হত্যাকাণ্ড, ভয়াবহতা ও বিভীষিকার কালো মূর্তি আজও সভ্য মানুষের দেহে শিহরণ জাগায়। তাই জাপাল সার্ত্রে, হাইডেগার প্রমুখ অস্তিত্ববাদী দার্শনিকগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লক্ষ্য করেছেন কিভাবে নাৎসি ও ফ্যাসিবাদী শক্তির কাছে শত শত মানুষ অত্যাচারিত ও পদদলিত হয়েছে, কিভাবে বিষাক্ত গ্যাস চেম্বারে নিরীহ নারী, পুরুষ ও শিশুর জীবন বিধ্বস্ত হয়েছে, নাগাসাকি ও হিরোশিমা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। মহাযুদ্ধের এসব বিভীষিকাময় তাণ্ডব লীলা অস্তিত্ববাদী দার্শনিকদের মনে নিদারুণ আলোড়ন সৃষ্টি করেছে, যার ফলস্বরূপ তারা দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন তাদের বিপ্লবী দর্শন, যে দর্শন মূল্য দেয় ব্যক্তি মানুষের স্বাধীনতা, মর্যাদাকে, তার ব্যক্তি সত্তা ও মূল্যবোধকে। দুটো ভয়াবহ বিশ্বযুদ্ধ ব্যক্তি মানুষকে নিষ্পেষিত করেছে নির্মমভাবে। অপমৃত্যু হয়েছে মানবতাবোধ, ভ্রাতৃত্ববোধ, এই ধরনের সব আদর্শবাদের। তাই অস্তিত্ববাদ মানুষের স্বাধীনতা ও মর্যাদাকে প্রতিষ্ঠা করার এক বলিষ্ঠ দার্শনিক প্রচেষ্টা। আসলে মানুষের অস্তিত্ব, ব্যক্তি সত্তা, স্বাধীনতা ও মর্যাদার প্রতি প্রতিবাদ স্বরূপ জন্ম নিয়েছে এই অস্তিত্ববাদ। অবহেলার প্রতিবাদ স্বরূপ জন্ম নিয়েছে এই অস্তিত্ববাদ। তাই অস্তিত্ববাদ একটি বিপ্লবী দর্শন। এই বিপ্লব ঘোষিত হয়েছে শুধু প্রচলিত দার্শনিক মতবাদের বিরুদ্ধে নয় যান্ত্রিক সভ্যতা, সামাজিক ও রাষ্ট্রীয় একনায়কত্বের বিরুদ্ধে, যেখানে ব্যক্তি মানুষের অস্তিত্ব অবহেলিত হয়েছে বা তার স্বাধীনতা, মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। অস্তিত্ববাদী দর্শনে অস্তিত্ব শব্দটি শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে এই মানুষ বলতে ব্যক্তি মানুষকে বোঝানো হয়েছে, সার্বিক মানুষকে নয়। অস্তিত্ব একটি ক্রিয়া অথবা একটা ক্রিয়াশীল অবস্থা। মানুষ একটি অসম্ভব সম্ভাবনাময় জীব এবং তার রয়েছে আত্ম উপলব্ধির ক্ষমতা। তাই মানুষ যদি এই আত্ম উপলব্ধির মাধ্যমেই যে কোনো কঠিন সংগ্রাম পরিস্থিতির মধ্যে দিয়ে নিজের অস্তিত্বকে জাগিয়ে তুলতে পারে,
তাই হচ্ছে অস্তিত্ববাদ। এই অস্তিত্ববাদী দার্শনিকদের দুটি ধারা, একটা আস্তিক, একটা হচ্ছে নাস্তিক। এই আস্তিক অস্তিত্ববাদী দার্শনিকরা হলেন সোরেন কিয়ারকেগার্ড, কার্ল জাসপার্স এবং গ্যাব্রিয়েল মার্সেল। আর নাস্তিক হলেন জাঁ-পল সার্ত্রে, মার্টিন হাইডেগার এবং ফ্রেডরিক নিটশে। আমরা দেখব এই দার্শনিকদের আলোচনা পর্যায়ক্রমে করব। কিয়ারকেগার্ড আসলে তিনি ছিলেন ডেনমার্কের দার্শনিক। তিনি একটা কঠিন নিয়মতান্ত্রিক উপায়ে এবং ঈশ্বরের বিশ্বাসের মধ্যে দিয়ে তার পিতৃতান্ত্রিক পরিবারে তিনি বেড়ে উঠেছিলেন। কিন্তু শৈশব পেরিয়ে, বিশ্ববিদ্যালয় পেরিয়ে তিনি একটা নিজের মতন করে তিনি খ্রিস্টান ধর্ম থেকে বেরিয়ে এসে তিনি এলোমেলো বিক্ষিপ্তভাবে তার জীবন পরিচালনা করছিলেন। কিন্তু সে জীবন তার কাছে মনে হয়েছে বিক্ষিপ্ত, এলোমেলো। পরে পুনরায় তিনি ওই জীবনটাকে তিনি খুব ভালোভাবে গ্রহণ করেননি। পরে তিনি খ্রিস্টান ধর্মে পুনরায় দীক্ষা গ্রহণ করেন। তো কিয়ারকেগার্ডের মতে মানুষ স্বাধীনভাবে নির্বাচন করে যখন সে নিজেকে নির্বাচন করে। সে নিজেকে নির্বাচন করে যখন সে ঈশ্বরকে নির্বাচন করে। যখন সে ঈশ্বরকে নির্বাচন করে, অর্থাৎ সে তখন খ্রিস্টান ধর্মকে নির্বাচন করে। অর্থাৎ যখন সে খ্রিস্টান হয় বা হতে চায়, একমাত্র খ্রিস্টান হওয়ার মাধ্যমেই ঈশ্বরের কাছে আত্মসমর্পণ সম্ভব। তাই স্বাধীন হওয়ার অর্থ হল প্রকৃত খ্রিস্টান হওয়া। কিয়ারকেগার্ড বলেছেন, অস্তিত্ববাদী দর্শনের মূল কথা হলো কিভাবে উৎকৃষ্ট খ্রিস্টান হওয়া যায়। অর্থাৎ সত্যিকার খ্রিস্টান হওয়া মানে মানুষের অস্তিত্বের আর কোনো অর্থ নেই। সুতরাং বলা যায় ঈশ্বর কর্তৃক প্রদত্ত সার্বিক সত্তা ব্যক্তিত্বের অস্তিত্বের অগ্রগামী। তাই কিয়ারকেগার্ড সার্ত্রের নিরীশ্বরবাদীকে বর্জন করে ঈশ্বরবাদী অস্তিত্বের ব্যাখ্যা দিয়েছেন। কিয়ারকেগার্ড ব্যক্তির অস্তিত্বের ব্যাখ্যায় তিনটি স্তরের কথা বলেছেন। একটা হচ্ছে ধর্মীয় স্তর, একটা হচ্ছে ভোগীয় স্তর, নৈতিক স্তর এবং ধর্মীয় স্তর। অর্থাৎ তার মতে ধর্মীয় স্তর হলো ব্যক্তি মানুষের সত্যিকার অস্তিত্ব। নৈতিক স্তর এবং ভোগীয় স্তরে মানুষ যে উভয় সংকটের মধ্যে পড়ে, তা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো নিজেকে ধর্মীয় স্তরে উন্নীত করা। তাই কিয়ারকেগার্ড বলেছেন, অস্তিত্বশীল হওয়ার অর্থ এই নয় যে ব্যক্তিকে জ্ঞাতা হতে হবে, বরং তার অর্থ এই যে ব্যক্তিকে নৈতিক কর্তা হতে হবে। আমরা কিভাবে জানি, আমরা কি জানি, এই উভয় উত্তর দেওয়া দর্শনের প্রধান কাজ নয়। দর্শনের প্রধান এবং কেন্দ্রীয় কাজ হলো আমার কি করা উচিত। অর্থাৎ দার্শনিক সত্য হলো দায়বদ্ধতার সত্যতা, এবং এই একমাত্র সত্য হলো মানুষের এই যে নির্বাচন করে এবং যেটা ভালো কিছু নির্বাচন করে, সেটা হচ্ছে মানুষের জন্য সত্য। কিয়ারকেগার্ড সক্রেটিসের নৈতিক জীবনের আদর্শ হিসাবে মনে করেছেন সক্রেটিসকে। অর্থাৎ সক্রেটিস শুধু নীতি শিক্ষায় দেননি, নিজেও তিনি সেই নৈতিক জীবনযাপন করেছেন সেই অনুসারে। এবং তিনি বলেছেন, মানুষই হচ্ছে সর্বোচ্চ মূল্যের হোতা। এ কথা তিনি প্রতিষ্ঠা করেছেন। খ্রিস্টান ধর্মের সমালোচক এবং বিশেষ করে নাস্তিক হিসাবে আধুনিক ইউরোপীয় দর্শনের ইতিহাসে এবং অস্তিত্ববাদী দর্শনে ফ্রেডরিক নিটশের নামটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কিয়ারকেগার্ড যেখানে খ্রিস্টান ধর্মকে চেয়েছিলেন পুনরুজ্জীবিত করতে, নিটশে সেখানে চেয়েছিলেন সেটাকে সম্পূর্ণরূপে বিলোপ করতে। অর্থাৎ তিনি বলেছিলেন যে তৎকালীন ইউরোপীয় সভ্যতায় যে শূন্যতা বিরাজ করেছিল, যে শূন্যতা কিয়ারকেগার্ড নিজে উপলব্ধি করেছিলেন, যে খ্রিস্টান ধর্মের সমালোচনার মাধ্যমেই যে শূন্যতাকে পরিপূর্ণতা আনা এবং এর সমাধান প্রদান করা। তাই নিটশের মতে একজন দার্শনিক হতে হলে তার অধিনায়ক এবং আইন প্রণয়নকারী এবং যুগের বিরুদ্ধে সংগ্রামী হতে হবে। সেই অর্থে তিনি বলেছিলেন তিনিই প্রকৃত একজন দার্শনিক। নিটশের মতে মানুষের যে কোনো কাজের মূলেই রয়েছে তার ইচ্ছা শক্তি। আমাদের সমগ্র জীবন, জ্ঞান বিষয়ক, নৈতিক, ব্যবহারিক
সবই আমাদের ইচ্ছা শক্তির ব্যাপার। এই ইচ্ছা শক্তি হলো বস্তুকে পরিবর্তন করার একটা ক্ষমতা লাভ। এই ক্ষমতা লাভের ইচ্ছা শক্তি থাকার বেঁচে থাকার ইচ্ছা শক্তির থেকে অভিন্ন। তাই সব প্রাণী জগতের প্রধান লক্ষ্য হচ্ছে শুধু বেঁচে থাকা নয়, ক্ষমতা বিস্তার করা এবং বৃদ্ধি করা। অর্থাৎ নিচ্ছে মনে করেন যে যেখানে প্রাণ আছে সেখানে ক্ষমতা লাভে ইচ্ছা শক্তি আছে। এমনকি ভৃত্যের মধ্যেও প্রভুর ইচ্ছা শক্তি আছে। তাই শ্রেষ্ঠ তার কথায় নিচ্ছের মতে যে ক্ষমতা যে কোনো অবস্থায় প্রয়োজনীয়তা বা আকাঙ্ক্ষা নয়, বরং ক্ষমতার প্রতি অনুরাগ হলোই মানব জাতির এক প্রকৃত শক্তি। এখন আমরা যাব জাপাল সার্ত্রে কি বলেছেন। ভাববাদী তত্ত্ববিলাসের প্রতিবাদে অস্তিত্ববাদের যে বলিষ্ঠ মানবতাবাদী আন্দোলন গড়ে তুলেছে, এর পিছনে ফ্রান্সের দার্শনিক এবং সাহিত্যিক জাপাল সার্ত্রের অবদান সর্বাধিক। শুধু পেশাদার দার্শনিক হিসেবে নয়, তিনি একজন লব্ধ প্রতিষ্ঠিত সাহিত্যিক হিসাবে অস্তিত্ববাদী আন্দোলনের অন্যতম নেতা হিসাবে বিপুল সুখ্যাতি এবং জনপ্রিয়তা অর্জন করেন। সার্ত্রে দ্বিতীয় মহাযুদ্ধে যোগদান করেন এবং জার্মান আক্রমণের বিরুদ্ধে ফরাসি প্রতিরোধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এজন্যই তিনি যে দার্শনিক মতবাদ প্রচার করেন তা ভাববিলাসী না হয়েছে জীবন ভিত্তিক। তা বস্তুত সার্ত্রের দর্শন হচ্ছে জীবন দর্শন। যে তিনজন দার্শনিক সার্ত্রের দর্শনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন তাদের প্রত্যেকের নামের আদ্যক্ষ হ, অর্থাৎ হেগেল, হুসাল এবং হাইডেগার। হেগেলের কাছ থেকে তিনি পেয়েছিলেন মানুষের জীবনের দ্বন্দ্ব, হুসালের কাছ থেকে পেয়েছিলেন দার্শনিক পদ্ধতি, আর হাইডেগারের কাছ থেকে পেয়েছিলেন অস্তিত্ববাদী দৃষ্টিভঙ্গি। এখন দেখব সার্ত্রে তার দর্শনের মূল সূত্রগুলি বিশদভাবে ব্যাখ্যা করেছেন। সেটা হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ বিন অ্যান্ড নাথিংনেস গ্রন্থে। বিন অ্যান্ড নাথিংনেস গ্রন্থে অর্থাৎ সার্ত্রে চেতনাকে শূন্যতা বলে অভিহিত করেছেন। এখানে শূন্যতা শব্দটি সাধারণ অর্থে ব্যবহার করেননি। এই শূন্যতা এক অর্থে স্বস্থিত সত্তা, অর্থাৎ যাকে বলা হয় বিন ইন ইটসেলফ, এবং স্বহেতু সত্তা, অর্থাৎ বিন ফর ইটসেলফ, অর্থাৎ অসত্তার জ্ঞান ছাড়া সত্তার জ্ঞান কখনো সম্ভব নয়। তাই এই কথাটির দ্বারা সার্ত্রে অর্থাৎ পুরুষোয়া শব্দটি ব্যবহার করেছিলেন। এই পুরুষোয়া শব্দ হচ্ছে চেতন বা মানুষ, আর আসোয়া হচ্ছে বস্তু। এটার পার্থক্যকে তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষ অপরিহার্যভাবে অপূর্ণ, অর্থাৎ প্রতি মুহূর্তে সে কিছু হতে চায়, সে কিছু করতে চায়, এই দুর্নিবার আকাঙ্ক্ষায় সে এগিয়ে চলে, অর্থাৎ তার চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। মানুষ সবসময় অর্থাৎ একটা অবিরাম পরিবর্তনের আধার, প্রতি মুহূর্তে সে অতৃপ্ত, অপূর্ণ। তার চেতনার ভিত্তি হলো এক শূন্যতা। যেমন একজন শিক্ষক শুধু শিক্ষক নন, একজন সাংবাদিক শুধু সাংবাদিক নন, তিনি একই সাথে অনেক কিছু হতে পারেন। আর বস্তু হচ্ছে স্বভাবতই পূর্ণ। যেমন এই কলম, এটি ঠিক যা, এ ঠিক তাই। এ হচ্ছে আনচেঞ্জেবল, কনস্ট্যান্ট, এটা পূর্ণ, নির্দিষ্ট এবং স্থির। তার মানুষ অপূর্ণ বা অবস্তু বলেই পূর্ণতা লাভ করতে চায়, কিন্তু বস্তু হতে চায় না। আবার মানুষ চায় বস্তুর মতো পরিপূর্ণ হতে, কিন্তু চেতনাকে হারিয়ে নেয়। সে হতে চায় পরস্পর বিরোধী, অসম্ভব একটা কিছু। অর্থাৎ মানুষ হিসাবে সে চেতনাময় থাকবে, আবার একই সাথে বস্তুর মতো পরিপূর্ণ হবে, কিন্তু তা অসম্ভব। যাই হোক, এই চেতন অসম্ভব, চেতন অচেতনকেই সার্ত্রে, এই অচেতনের মিলনকে সার্ত্রে বলেছেন, আখ্যা দিয়েছেন ঈশ্বর বলে। সার্ত্রে তার দর্শনে বিশ্লেষণ করে চারটি সত্তার কথা বলেছেন। মানুষ স্বাধীন, এক;
মানুষ স্বাধীন, মানুষ অপরিহার্যভাবে অবস্তু সে ভালো কিছু নির্বাচন করতে চায়, আর সে ঈশ্বর আবার আকাঙ্ক্ষা রাখে। এই চারটি সার্বিক সত্তার কথা স্যার বলেছেন। সার্ত্রের দর্শনের কেন্দ্রীয় ধারণা হলো চেতনা, যার অপর নাম শূন্যতা। এই শূন্যতাই মানুষের স্বাধীনতার জন্ম দেয়। অর্থাৎ সার্ত্রের দর্শনের চেতনা, শূন্যতা ও স্বাধীনতা এই প্রভৃতি ধারণাগুলি অবিচ্ছেদ্য। এখন আমরা যাব সার্ত্রের সুপ্রসিদ্ধ যে উক্তিটি, এক্সিস্টেন্স precedes essence। অর্থাৎ অস্তিত্ব শাশ্বতার পূর্বগামী। সার্ত্র তার এই বিখ্যাত উক্তিটি দিয়ে বোঝাতে চেয়েছেন, আগে মানুষের অস্তিত্ব, পরে তার শাশ্বতা। মানুষ প্রথমে ব্যক্তি হিসেবে জন্মায়, পৃথিবীর বিভিন্ন পরিবেশ ও সমস্যার সম্মুখীন হয়, তার ব্যক্তি অস্তিত্বের অনুভূতি হয়, নিজ কর্মের মাধ্যমে পৃথিবীতে নিজের স্থান করে নেয়। তারপর সে কি এ সংজ্ঞা দিতে সমর্থ হয়। তাই নিজ কর্মের মাধ্যমে মানুষ যখন কিছু হয় বা কোনো কিছু হয়ে ওঠে, অর্থাৎ প্রথমে সে কিছু থাকে না, তখন প্রথমেই সে শূন্যতার আলো, প্রথমেই সে শূন্য থাকে, পরে সে নিজ কর্মের মাধ্যমে কিছু একটা হয়ে ওঠে, এবং যখন সে কিছু একটা হয়ে ওঠে তখন সেটাই হচ্ছে তার শাশ্বতা। শাশ্বতা সকলের মানুষের মধ্যে একই রকম নয়। সার্বজনিক অন্তঃসার বলে মানুষের মধ্যে কিছু নেই। প্রত্যেকে তার নিজের সার নিজে তৈরি করে বলে মনুষ্য প্রকৃতি বলে কিছু নেই। কোথাও যদি কিছু থাকে তা সেটা হচ্ছে পূর্ব উল্লিখিত কিছু শর্ত। এই শর্ত বলতে বোঝায় মানুষের অবস্থান। এই অবস্থান হচ্ছে দুই রকম, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে ঐতিহাসিক অবস্থান। যেমন এটা ব্যক্তিতে ব্যক্তিতে ঐতিহাসিক অবস্থান ব্যক্তিতে ব্যক্তিতে ভিন্ন হয়। যেমন শিল্পপতির ঘরে জন্মে কেউ শিল্পপতি হয়, কেউ ক্ষেত মজুরের ঘরে জন্মে হয় ক্ষেত মজুর। কিন্তু এই পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্য ধনী, দরিদ্র, পাউন্ডেলে বা সংসারী নির্বিশেষে সকলকে সমানভাবে কতগুলো ব্যাপারে মুখোমুখি দাঁড়াতে হয়। এটাই হলো মৌলিক অবস্থান। তাই জন্মানোর পর বেঁচে থাকার জন্য মানুষকে পরিশ্রম করতে হয়, এবং মানুষকে মরতে হবে, তার কোনো ব্যাট্টাই নেই। এখন আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, মানুষ কোনো সহজাত গুণ বা প্রকৃতি নিয়ে জন্মায় না, অস্তিত্ব নিয়ে শুরু হয় মানুষের জীবন। মানুষ পূর্ব প্রস্তুত হিসাবে জন্মায় না, নিজেকে তার প্রস্তুত করতে হয়। এই আত্মগঠন প্রক্রিয়া সারা জীবন ধরে চলে। ব্যক্তিকে নিরন্তর তার কর্মপন্থা নির্বাচন করতে হয়, বেঁচে থাকার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হয়। তার সার্ত্রের মতে ব্যক্তি সত্তার দায় দায়িত্ব সব ব্যক্তি মানুষের উপর বিস্তৃত। অর্থাৎ মানুষ যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, কোনো কর্মপন্থা নির্ধারণ করে, কোনো কিছু বাছাই করে, সেটাই হচ্ছে তার মানব জাতির জন্যই করে। তো মূলত আমরা যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে সমগ্র মানবজাত নিজের কিছু করা মানেই সমগ্র মানব জাতির জন্যই করা। মার্টিন হাইডেগার বলেছেন, একমাত্র মানুষই এই বিচিত্র মানুষের অস্তিত্ব সম্পর্কে তার উদ্দেশ্য জানতে পারে। তিনি মানুষের অস্তিত্বকে বোঝানোর জন্য একটা শব্দ ব্যবহার করেছিলেন, সেটা হচ্ছে ডিজাইন। অর্থাৎ এই শব্দটি দ্বারা তিনি মানব স্বরূপের
অস্তিত্বকে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ ব্যক্তির অস্তিত্ব হলো তার জগদস্থ সত্তা, অর্থাৎ বিং ইন দ্য ওয়ার্ল্ড। ডিজাইন শব্দটির অর্থ হলো জগতে অস্তিত্বশীল হওয়া। আমি এই জগতে আছি, এই জগৎ সম্পর্কে আমার উদ্বেগ রয়েছে, এই উদ্বেগই হচ্ছে ব্যক্তি অস্তিত্বের মূল কথা। তাই সমগ্র মানব জাতির জন্য নিজেকে দায়বদ্ধ করার ফলে উৎকণ্ঠার জন্ম হয়। হতাশা, দায়বদ্ধতা অর্থাৎ নিঃসঙ্গতা, এই ধারণাগুলো সব পরিত্যক্ত হওয়া, সব এই শব্দ এই ইসের থেকে আসে। মানুষ কোনো কিছুর জন্য যখন নিজেকে দায়বদ্ধ করে, সম্পূর্ণভাবে এটা উপলব্ধি করে, সে যা নির্বাচন করছে তা শুধু নিজের জন্য নয়, সকলের জন্য। আর যখন এটা করছে তখন সমগ্র মানব জাতির জন্য করছে বলেই এর পরিণতি হয় উদ্বেগ, উৎকণ্ঠা বা নিঃসঙ্গতা। তাই নিঃসঙ্গতা এবং গুরুদায়িত্বের ভার মানুষ যখন নিদারুণ বেদনায় ক্লিষ্ট হয়, তখন আসে তার অস্তিত্বের চরম ক্ষণ। তার অন্তরে প্রবেশ করে আলোক রশ্মি, অর্থাৎ আত্মকেন্দ্রিকতার প্রাচীর ভেঙে সে আলো বিকীর্ণ হবে সব মানুষের মাঝে। তাই মানুষ উপলব্ধি করবে যে সেতু যে জগৎ থেকে তার তার অবিচ্ছেদ্য, অর্থাৎ সত্য অবিচ্ছেদ্য, সেহেতু জগতে অবস্থানকারী অপর ব্যক্তিও তার সঙ্গে অবিচ্ছেদ্য। এটাই হচ্ছে তার পরম উপলব্ধি। তো আমরা যেটা যাব, যে স্যার বললেন মানুষ স্বাধীন ঠিকই, কিন্তু তার চারিদিকের পরিবেশ, এমনকি গোটা পৃথিবীটাই তার কাছে প্রতীয়মান হয় একটা জগদ্দল পাথর হিসেবে, যার চাপ আমাদের নিরন্তর সহ্য করতে হয়। অর্থাৎ এই বোঝার চাপ আমাদের সবসময় সহ্য করতে হয়। আর এই বোঝা যতই ভারী হোক না কেন, একাগ্রতা ও সাহসিকতার সঙ্গে ব্যক্তিকে মোকাবেলা করতেই হবে। প্রতিকূল অবস্থায় মোকাবেলা করা এবং সুষ্ঠুভাবে কর্মপন্থা নির্বাচন করা মানুষের পক্ষে মোটেই অসম্ভব নয়। কারণ স্যারতে বলেছেন, মানুষ একটা নিশ্চল শ্যাওলা বা শৈবাল বা ফুলকপি নয়। মানুষের বর্তমান কর্মপন্থা কখনো তার ভবিষ্যৎ দ্বারা, অতীত দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ঠিক তেমনি মানুষের ভবিষ্যৎ অতীত বা বর্তমান দ্বারাও নির্ধারিত নয়। মানুষ নিজেই ভবিষ্যতের স্রষ্টা। তো একমাত্র স্বাধীন ইচ্ছা ও নির্বাচনই মানুষের আচরণের মাপকাঠি। মানুষ যে স্বাধীনভাবে নির্বাচন করে, স্বাধীন তা নয়, সুতরাং স্বাধীন হতে সে বাধ্য। সার্ত্রের দর্শনে মার্ক্সবাদের প্রভাব অনেক বেশি। অস্তিত্ববাদ ও মার্ক্সবাদ প্রকৃতপক্ষে দুই বিপরীতমুখী দর্শন। অর্থাৎ স্বাধীন মূর্ত ব্যক্তির অস্তিত্বের জয়গান ধ্বনিত হয় অস্তিত্ববাদীর কণ্ঠে। নিঃসঙ্গতা, একাকিত্বের দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয় তার কণ্ঠময় পথ। তাই স্ব-অর্জিত এই স্বাধীনতা লাভের জন্য ব্যক্তি মানুষের চিন্তা চেতনায় সর্বাধিক। মার্ক্সবাদে ব্যক্তি বিশেষের অন্তর্দ্বন্দ্বের পরিবর্তে শোষক শোষিত এই দুই শ্রেণীর সংঘাতের মাধ্যমে সমগ্র শোষিত শ্রেণীর জনগণের যৌথ প্রচেষ্টায় রাজনৈতিক মুক্তি লাভের কথা বলা হয়েছে। অস্তিত্ববাদে প্রত্যেক ব্যক্তির চিন্তা, অনুভূতি, ইচ্ছা, কর্ম একান্ত তার নিজস্ব, কিন্তু মার্ক্সবাদে সমষ্টির অংশ ব্যতীত ব্যক্তির কোনো গুরুত্ব নেই। অস্তিত্ববাদ জীবন যুদ্ধে ক্ষত বিক্ষত বিপর্যস্ত মানুষের ব্যক্তিগত ব্যথা, বেদনা, হতাশার উদ্দে আলোকময় জীবনের পথ পরিদর্শক। আর মার্ক্সবাদ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে দ্বান্দ্বিক পদ্ধতিতে শোষিত সমাজের মুক্তির দিশারি, পথের দিশারি। তাই জীবনের লক্ষ্য এবং সেই লক্ষ্য পৌঁছানোর পন্থা নির্বাচন তথা যে কোনো কঠিন বাস্তব সমস্যা সমাধানের ক্ষেত্রে মানুষকে এমনভাবে সিদ্ধান্ত নিতে হয় যার দ্বারা সমগ্র মানব জাতির কল্যাণ সাধিত হয়। কারণ প্রতিটি মানুষ একটা আত্ম অতিক্রমকারী সত্তা। নিজের প্রতি দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে তারা অন্যান্য মানুষের প্রতিও দায়িত্বশীল হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। তাই জীবনের অর্থ কখনো একাকী সম্পন্ন হয় না, সম্পূর্ণ হয় না। আর এখানেই আমরা খুঁজে পাই মানব সমাজ গড়ে ওঠার কারণ, অর্থাৎ যেটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম ইজ এ ফর্ম অফ হিউম্যানিজম। তাই এই পৃথিবীকে আমরা সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব শুধু একজন কথাশিল্পীরও নয়, কথাশিল্পীরও আছে।
যে শিল্প সাহিত্য মানব জাতির কোনো প্রয়োজনে আসে না, সে শিল্প সৃষ্টি মিথ্যা বলে ঘোষণা করেছেন স্যার। অর্থাৎ কথাশিল্পী যেমন তার কলম ব্যবহার করেন, একজন শ্রমিক যেমন তার কোদাল ব্যবহার করেন কিছু খুঁড়ে বের করার জন্য, তাই শিল্পী কিছু খুঁড়ে বের করবেন, উন্মোচন করবেন, অর্থাৎ সেই সব যাতে করে বোঝায় যে পৃথিবীতে তিনি কিছু পরিবর্তন আনতে চান। তার পৃথিবীতে সর্বদাই অভাব, এখন এই অভাবকে আমরা শত্রু করে তার বিরুদ্ধে আমরা যদি সংঘবদ্ধভাবে মানে মিলিত হই বা দহন করি, অর্থাৎ সেখানে আমাদের মধ্যে কোনো সংঘাত থাকে না। তাই সংঘবদ্ধভাবে পৃথিবীকে দহন করে আমরা যদি পুষ্টি লাভ করি, তাহলে গড়ে তুলতে পারি আমরা শান্তিপূর্ণ মহান মানব সভ্যতা। পংয়ের ভাষায় ম্যান ইজ দ্য ফিউচার অফ ম্যান, অর্থাৎ মানুষের ভবিষ্যৎ তৈরি করে। তার ভবিষ্যৎ কোনো স্বর্গে আগে থেকে তার জন্য কেউ তৈরি করে রাখে না। মানুষের ভবিষ্যৎ অনাবাদী জমির মতন পড়ে আছে, যে বীজ বুনবে সে ফসলি ঘরে তুলবে। অর্থাৎ ভবিষ্যৎ যেন একতাল নরম মাটি, তা দিয়ে তুমি নিজেকে যা বানাবে তাই হবে। এখন এই অস্তিত্ববাদ সম্পর্কে কমিউনিস্ট বুদ্ধিজীবীরা বলেছেন যে অস্তিত্ববাদী দর্শনকে মানবতা বিরোধী বলে অভিযুক্ত করেছেন। অর্থাৎ 1946 সালে সার্ত একটি বক্তৃতায় তিনি অভিযোগগুলো খণ্ডন করে অস্তিত্ববাদকে একটি মানবতাবাদী দর্শন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অর্থাৎ অস্তিত্ববাদের বিরুদ্ধে প্রথম অভিযোগটি হল এই দর্শন নৈরাশ্যবাদী, অর্থাৎ মানুষকে কোনো আশার বাড়ি না শুনিয়ে বরং চরম হতাশা ও নিষ্ক্রিয়তা নিমজ্জিত করে রাখে। তাই কমিউনিস্টদের মতে অস্তিত্ববাদ একটি বুর্জোয়া দর্শন। দ্বিতীয় অভিযোগটি হল ক্যাথলিকদের। তারা বলেন অস্তিত্ববাদীরা মানুষের জীবনের সুন্দর দিককে অবহেলা করে, কেবলমাত্র অশুভ দিককে তারা বড় করে দেখে। তাই মানবৈক্যকে উপেক্ষা করে মানুষের নিঃসঙ্গতা, একাকিত্বের দিকটি তারা তুলে ধরেছেন। তাই এই অস্তিত্ববাদের বিরুদ্ধে এইসব অভিযোগ খণ্ডন করার জন্য স্যার তার সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিলেন তার অস্তিত্ববাদ ও মানবতাবাদ, অর্থাৎ এক্সিস্টেন্সিয়ালিজম অ্যান্ড হিউম্যানিজম এই গ্রন্থে। অস্তিত্ববাদীরা অর্থাৎ অস্তিত্ববাদ নৈরাশ্যবাদী এই অভিযোগের উপর স্যার বলেন মানুষের আশাবাদী স্বপ্নগুলো যখন তাকে বঞ্চনা করে তখন তার প্রত্যাশা অপূর্ণ থেকে যায়। একমাত্র তখন সে কঠিন বাস্তবের সম্মুখীন হয় এবং একমাত্র বাস্তবতাই হচ্ছে তার বিশ্বাসযোগ্য। সুতরাং অস্তিত্ববাদকে নৈরাশ্যবাদী দর্শন কোনো মতেই বলা যায় না, বরং এখানে প্রত্যেক ব্যক্তির ভাগ্য নিজের ইচ্ছা অনুযায়ী গড়ে তোলার স্বার্থেই সম্পূর্ণরূপে ব্যবহৃত হয়। অর্থাৎ অস্তিত্ববাদী দর্শন আমরা বলতে পারি যে মানুষের সামনে সম্ভাবনার সমস্ত দরজা খুলে দিয়েছে, এনে দিয়েছে প্রতিবেশ সচেতনতা, চাপিয়ে দিয়েছে সমস্ত কৃতকর্মের দায়িত্ব। তাই অস্তিত্ববাদীর মূল কথা, ধ্বংসের পরিস্থিতিতে, অসহনীয় অবস্থাতে মানুষ স্বাধীন, মানুষ নিজের সিদ্ধান্ত নিজেই নিবে এবং সেটাই তার অস্তিত্বের প্রকাশ। আর তাই এই দর্শন মানুষের কর্ম উদ্যোগের দর্শন, কর্মপ্রেরণার দর্শন, কাজে উৎসাহ দেওয়ার দর্শন, এক কথায় মানব কল্যাণের দর্শন। তাই ব্যক্তি স্বাধীনতাকে বাদ দিয়ে কোনো সুস্থ জীবনবোধ বা মানবতাবাদী সমাজ তৈরি হতে পারে না। তাই আমরা বলতে পারি অস্তিত্ববাদী হচ্ছে মানবতাবাদ। এই ছিল তোমাদের আজকে অস্তিত্ববাদী সম্পর্কে মূল কথা। তোমরা আশা করি এই কথাগুলো বোঝার চেষ্টা করবে, পড়বে এবং উপলব্ধি করবে এবং বাস্তব জীবনের সাথে অস্তিত্ববাদ যে কতখানি গুরুত্বপূর্ণ সেটা তোমরা এটা পড়লে বুঝতে পারবে। তো আজ আর নয়, তোমরা এটাকে ভালোভাবে পড়ালেখা করে বুঝে তারপরে উপলব্ধি করবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট অন্য টপিকস নিয়ে তোমাদের আলোচনা করব। আল্লাহ হাফিজ।